প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৩-১, গল্প মুক্ত শিকারী। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। ৪. রিচার্ড হ্যারিস মিউজিক নেস্ট থেকে দূরে মহাসড়কের শান্ত পরিবেশে ফিরে এসে বন্ধুদেরকে বলল, কিশোর মেইন স্ট্রিটের একটা অলংকারের দোকানের নাম। পথের ধারে ঘাসের উপর সাইকেল নিয়ে এলো সে। সাইকেল থেকে নামলো রবিন আর মুসাও নামলো। শোনো, মুসা প্রস্তাব দিল, এত সব ঝুট ঝামেলা না করে চলো আবার মিস কারমাইকেলের বাড়িতে ফিরে যাই। তার সামনে খাঁচা থেকে ছেড়ে দিই টমকে। $20 নিয়ে ফিরে আসব। চারা পেলেই বাড়ি ফিরে যাবে টম তার বন্ধুদের কাছে। আমাদেরও ঝামেলা শেষ। এই আশঙ্কায় করছিল কিশোর। তবে একেবারে মন্দ বলেনি মুসা। অন্তত পাখিটার পক্ষ থেকে ভাবলে সেটা করাই ভালো। কেন খাঁচায় বন্দি রেখে কষ্ট দেয়া? ছাড়া পেলে নিজের ঝাঁকে বন্ধুদের মাঝে ফিরে যেতে পারবে। কিন্তু এই পায়রাটাই এখন একমাত্র সূত্র রহস্যভেদী কিশোর পাশার কাছে। হাতছাড়া করতে সায় দিচ্ছে না তার মন। চমৎকার একটা রহস্য দানা বেঁধে উঠেছে। শুরুতেই দেবে সব ভণ্ডুল করে, এরা ভাবতে পারছে না। হেডকোয়ার্টারে চালু করে দিয়ে আসা জবাব দেওয়ার যন্ত্রটার কথা ভাবল কিশোর। সবুজ গাড়িওয়ালা লোকটা আগের কবুতরটাকে চুরি করে থাকলে আর সেটা ছেলেটারে জানা না থাকলে শিগগিরই ফোন করবে। দু আঙুলা কে ফেরত চাইবে, নিতে আসবে। তখন তার সামনে থাকতে চায় কিশোর। দেখতে চায় 3 আঙুলাকে দেখে কি প্রতিক্রিয়া হয় ছেলেটারে। চিনতে পারে কিনা কবুতরটাকে। এখনই ছেড়ে না দিয়ে বলল কিশোর, আগে রিচার্ড হ্যারিসের সঙ্গে দেখা করে নি। যাওয়ার সময় পথেই পড়বে তার দোকান। রবিন, তুমি কি বলো? ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও বলল মোসা। তোমরা যখন চাও। হ্যালো, মিস্টার রিচার্ড হ্যারিস, আসিতেছি আমরা। রকি বিচের সবচেয়ে দামি অলংকারের দোকান রিচার্ড হ্যারিস। মালিকের নামে নাম। খরিদ্দার আকৃষ্ট করার জন্য বাইরের শোকেছে ঘড়ি কিংবা আংটির মতো সস্তা জিনিস নেই। আছে কুচকুচে কালো মখমলে মোড়া ধাতব স্ট্যান্ডে ঝোলানো মুক্তার অনেক দামি একটা হার। আর সেটা দুপাশে বেশ কায়দা করে আটকানো হীরের দুটো ব্রোচ। উজ্জ্বল দিবালোকে ঝলমল করে করে জ্বলছে, যেন নীরবে ঘোষণা করছে, আমাদের দেখেই অবাক হয়ে গেলেন? ভেতরে এসে দেখুন না, আরও কত কি আছে। ভেতরে অনেকগুলো কাচের বাক্স সাজানো, তার ভেতরে দামি দামি সব গহনা। বড় একটা বাক্সের ওপাশে দাঁড়ানো একজন লোক। বেটে গাট্টা গোট্টা শরীর, গায়ে কালো কোট, ফরনে করা ইস্ত্রি করা ডোরাকাটা প্যান্ট, সিল্কের টাই আর শক্ত মার দেওয়া কলারও মনে হচ্ছে আছে পরনে। তবে সেটা দেখা যায় না দাড়ির জন্যে। লম্বা কালো দাড়ি মুখের পুরোটাই প্রায় ঢেকে দিয়েছে। শুধু নাক আর চোখ দেখা যাচ্ছে। ঘন জঙ্গলের মাঝে খোলা জায়গার মতো ঠোঁট দেখা যায়, তবে অস্পষ্ট। বলো, 3 গোয়েন্দাকে ঢুকতে দেখে প্রশ্ন করল লোকটা। মিস্টার রিচার্ড হ্যারিস? জানতে চাইল কিশোর। হ্যাঁ, কিশোর জানালো তারা মিস করিন কারমাইকেলের বন্ধু। মহিলার নাম শুনেই উজ্জ্বল হয়ে উঠল হ্যারিসের চোখ। বলে গেল কিশোর, কারমাইকেলের কাছেই মিস্টার হ্যারিসের নাম শুনেছে ওরা। একটা বেলজিয়ান রেসিং হোমার নিয়ে এসেছে। দেখে দয়া করে যদি মিস্টার হ্যারিস জানান কবুতরটা কার। যদি অবশ্য চিনতে পারেন তো সারা জীবন কৃতজ্ঞ থাকবে কিশোর, ইত্যাদি ইত্যাদি। আরে না না, কে বলে আমি বিশারদ? বিনয়ে গলে গেল মিস্টার হ্যারিস। একবার কবুতর পোষার শখ হয়েছিল, চেষ্টা করেছিলাম, ভালো লাগেনি, ছেড়ে দিয়েছি। সে অনেক বছর আগের কথা।
মুসার হাতের খাঁচার দিকে তাকালো। ওটাই নাকি? হ্যাঁ। খাঁচাটা উপরে তুলল মুসা, হ্যারিসকে ভালো মতো দেখানোর জন্যে। মিনিট খানেক নীরবে পাখিটাকে দেখলো হ্যারিস। জিজ্ঞেস করলো, পেলে কোথায়? তোমাদের কাছে এলো কি করে? আমাদের বাড়িতে কে জানি ফেলে রেখে গেছে। ছেলেটারের কথা চেপে গেল কিশোর। কে? জানি না, মুসা জবাব দিল। সকালবেলা পেলাম, সেজন্য এসেছি আপনার কাছে। ভাবলাম আপনি হয়তো জানেন। মাথা নাড়ল হ্যারিস। বেলজিয়ান রেসিং হোম আর নয় এটা, মানে হোমারই, তবে রেসার বলা চলে না। মেয়ে পাখি তো, রেস দেয় না। কিন্তু বলতে গিয়েও কি ভেবে থেমে গেল রবিন। চুপ হয়ে গেল। তাহলে বলতে পারছেন না এটা কার? জিজ্ঞেস করলো কিশোর। না। আবার মাথা নাড়ল হ্যারিস। মনে হলো হাসছে। ঠোঁট পুরোপুরি দেখা যায় না তো, ঠিক বোঝা গেল না। সরি, তোমাদের সাহায্য করতে পারলাম না। মিস কারমাইকেলকে আমার সালাম জানিও। জানাবে, বলল কিশোর। মূল্যবান সময় নষ্ট করে তাদের কথা শোনার জন্যে বারবার ধন্যবাদ দিল মিস্টার হ্যারিসকে। দোকান থেকে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। ফুটপাতে তুলে রাখা সাইকেলগুলো স্ট্যান্ড থেকে নামালো। সাইকেলের ক্যারিয়ারে খাঁচাটা বসিয়ে বাঁধছে মুসা। মোড়ের ওপাশ থেকে বেরোলো একটা কালো গাড়ি, ওদের পাশে দিয়ে গেল। সাইকেলে চড়তে যাচ্ছিল মুসা আর কিশোর। থামালো রবিন। ইশারা করলো অলংকারের দোকানের দিকে। কি? ভুরু কোচকালো কিশোর। ওই লোকটা। আবার দোকানের দিকে হাত তুলল রবিন। রিচার্ড হ্যারিস। হয় কবুতরের কও জানে না সে, কিংবা মিছে কথা বলেছে। কেন? মিছে বলবে কেন? মুসা বলল। জানি না। সকালে লাইব্রেরি থেকে যে বইটা এনেছি তাতে লেখা আছে, পুরুষ মেয়ে নিয়ে কোনো কথা নেই, ট্রেনিং পেলে সব হমারই রেসার হতে পারে। বেশ কয়েকবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে মেয়ে কবুতর। ঘড়ি দেখল কিশোর। ডিনারের সময় হয়ে গেছে। চলো বাড়ি যাই, খাওয়ার পর হেডকোয়ার্টারে বসে আলোচনা করব। ঠিক বলেছ, মাথা দোলালো মুসা। আগে খাওয়া, তারপর অন্য সব। কিন্তু এই টমকে যদি রাখতেই হয়। মেয়ে তো, হেসে বলল রবিন। টম আর হয় কি করে? টমনি রাখো। ছেলে হোক মেয়ে হোক, নাম একবার রেখে ফেলেছি, ব্যাস, টমই সই। অনেকেই ছেলের নাম রাখে মেয়েদের, মেয়ের নাম রাখে ছেলেদের। আমাদের জর্জিনা বেগমের কথাই ধরো না। জিনা শুনলে নাকি তার ভালো লাগে না, বলে জর্জ। ঠিক আছে বাবা, টমি যাও। হাত তুলল রবিন। যা বলছিলাম, টমকে যদি রাখতেই হয় নিরাপদ জায়গায় রাখতে হবে। হেডকোয়ার্টারের ভেতর বড় খাঁচাটা নিয়ে গিয়ে তাতে রাখবো। আরামেও থাকবে, নিরাপদও। রেখো। ফুটপাথ থেকে সাইকেল নামালো কিশোর। খাওয়ার পর তাদের ব্যক্তিগত ওয়ার্কশপে চলে এলো তিন গোয়েন্দা। প্রথমেই কবুতরের বড় খাঁচাটা হেডকোয়ার্টারে ঢোকানোর পালা। দুই সুড়ঙ্গ দিয়ে ঢুকবে না, কিন্তু অসুবিধে নেই, আরও অনেক গোপন পথ আছে। মোবাইল হোমের ছাদের স্কাইলাইটের ঢাকনা সরিয়ে সে পথে ঢোকানো যাবে। বড় খাঁচাটা নিয়ে জঞ্জালের উপর দিয়ে উঠে গেল মুসা। অনেক দিন একভাবে পড়ে থেকে থেকে একটার সঙ্গে আরেকটা শক্ত হয়ে আটকে গেছে আলগা জঞ্জাল। মুসার ভারে নড়ল না। কিশোর আর রবিন কবুতর সহ ছোট খাঁচাটা নিয়ে দুই সুড়ঙ্গ দিয়ে টেলারে ঢুকলো। ছাদের উপর থেকে স্কাইলাইটের ফোকর দিয়ে দড়িতে বেঁধে খাঁচা নামিয়ে দিল মুসা। নিজেও নেমে এলো। ভেতর থেকেই আবার লাগিয়ে দিল ঢাকনা। ছোট খাঁচার থেকে বড় খাঁচায় কবুতর সরানোয় ব্যস্ত হলো মুসা। রবিন তাকে সাহায্য করলো। কিশোর এগোলো ডেস্কের দিকে, মুখ চোখ উজ্জ্বল। ঢুকেই তাকিয়েছে আগে যন্ত্রটার দিকে। সিগন্যাল লাইট জ্বলছে, তার মানে মেসেজ টেপ করেছে যন্ত্রটা। বিলিংকি, ভাবলো কিশোর। ওই ফোন করেছিল। তাহলে সবুজ গাড়িওয়ালাই। ডেস্কে ঘুরে গিয়ে নিজের চেয়ারে বসলো সে। শোনো শোনো। টেপটা চালু করে দিয়ে দুই সঙ্গীকে ডাকলো সে। ফিরে তাকালো মুসা আর রবিন। সাহায্য, মহিলা কণ্ঠ। সাহায্য চাই, প্লিজ সাহায্য করো আমাকে।
কেঁদে ফেলবেন যেন মিস কারমাইকেল। খুন, এইমাত্র দেখলাম ওর লাশ। কান্নায় রুদ্ধ হয়ে গেল কণ্ঠ। কয়েক মুহূর্ত ফোপানোর পর আবার শোনা গেল, হীরা, হীরাকে পিটিয়ে মেরেছে। আরও একটা লাশ পেয়েছি। আমার সুন্দর একটা বাজ পাখি। প্লিজ সাহায্য করো আমাকে, আমার পাখিগুলোকে খুন করছে কেউ। 5, তোমাদের কার্ডটা পেয়ে মনে হলো হাতে চাঁদ পেয়েছি, বললেন মিস কারমাইকেল। ওই মুহূর্তে তোমাদের মতোই কারো কথা ভাবছিলাম, গোয়েন্দা। মেসেজ পাওয়ার পরই সাইকেল নিয়ে মিউজিক নেস্টে চলে এসেছে 3 গোয়েন্দা। মিস কারমাইকেলের সাউন্ডপ্রুফ ঘরে বসে কথা বলছে। পুলিশকে জানায়নি। কাঁধে বসা তোতাটাকে আদর করলেন মিস কারমাইকেল। ইতিমধ্যেই বার কয়েক ঝামেলা করে গেছে, নালিশ জানিয়েছে। প্রতিবেশীরা নাকি আমার পাখিদের জ্বালায় অস্থির। ভেবেই পাই না ওদের কি এমন জ্বালাচ্ছে পাখিগুলো। আমি আপনার প্রতিবেশী হলে নালিশ জানাতাম না, বহু আগেই তল্লাট ছেড়ে পালাতাম, মনে মনে বলল মোসা। মহিলার কথা কিশোরের কানে ঢুকছে বলে মনে হলো না। গভীর মনোযোগে লাশ পরীক্ষা করছে। টেবিলে বিছানো সাদা কাপড়ের উপর রাখা হয়েছে মৃত পাখি দুটোকে। দোয়েলের মাথা থেতলে দেয়া হয়েছে, বোধহয় লাঠি দিয়ে বাড়ি মেরে। বাসটার গায়ে কোনো ক্ষত নেই, বিষ খাইয়ে মেরেছে মনে হয়। বাসটাকে কি খাওয়ান? ফিরে জিজ্ঞেস করলো কিশোর। মাংস, বললেন মিস কারমাইকেল। জানো নিশ্চয় ওরা মাংসাশী, সাংঘাতিক ধূর্ত শিকারী। ইঁদুর, খরগোশ, ছোট ছোট পাখি যা পায় ধরে খায়। খাওয়ার জন্যই শিকার করে তো, দোষ দিতে পারি না। তবু এক এক সময় মনে হয় বড় বেশি নিষ্ঠুর ওরা। নিষ্ঠুর? প্রতিধ্বনি করল কাঁধে বসা তোতা। নিষ্ঠুর, নিষ্ঠুর, এই একটা শব্দই শিখেছে নাকি, ভাবল মুসা। মাথা নেড়ে লাশ দুটো দেখিয়ে প্রশ্ন করল কিশোর। পেয়েছেন কোথায়? মানে কোথায় পড়েছিল? হীরা পড়েছিল লনের ধারে। বেচারাকে তোলার কথা ভাবছি, এই সময় চোখে পড়ল। রুমাল বের করে চোখ মুছলেন মিস কারমাইকেল। দেখলাম স্টিল পড়ে আছে গাছের তলায়। ফুঁপিয়ে উঠলেন তিনি। কোনো মতে বললেন, ওর খাওয়া? যেমন ছিল তেমনি পড়ে আছে, খায়নি। পাথর হয়ে ও পড়ে আছে গাছতলায়, আর কোনো দিন উঠবে না। শব্দ করে কেঁদে ফেললেন তিনি। সহানুভূতি দেখিয়ে মাথা নাড়ল কিশোর। মহিলার উচ্ছ্বাস থামার সময় দিল। তারপর জিজ্ঞেস করলো, জায়গাটা দেখাবেন? নিশ্চয়। জানালা দিয়ে তাকালেন মিস কারমাইকেল। অন্ধকার হয়ে গেছে। দাঁড়াও, একটা টর্চ বের করি। লাগবে না, বলল কিশোর। আমাদের সাইকেলে লাইট আছে, খুলে নেব। চলুন। সূর্য ডোবার পর নীরব হয়ে গেছে পাখির দল। মিস কারমাইকেলের পেছনে আলো হাতে হাঁটছে 3 গোয়েন্দা। মাঝে সাঝে পেঁচার কর্কশ ডাক কানে আসছে। তার জবাবেই যেন অন্ধকার ডাল থেকে হেসে উঠছে কোনো কাকাতুয়া, বুড়ো মানুষের খসখসে হাসির মতো। ওই যে ওখানে পড়েছিল হীরা, ভাঙা গলায় বললেন মিস কারমাইকেল। জায়গাটায় আলো ফেলল কিশোর। নিচু হয়ে একটা রক্তাক্ত পালক তুলল। কেঁপে উঠলেন মিস কারমাইকেল। বাজ পাখিটা পড়েছিল ওই গাছতলায়। কিছু যদি মনে না করো আমি যাই, একটু শোবো, ভালো লাগছে না। বুকের উপর 2 হাত আড়াআড়ি চেপে ধরে দ্রুত বাড়ির দিকে রওনা হলেন মিস কারমাইকেল। মহিলার অবস্থা দেখে দুঃখই হলো কিশোরের। একই সঙ্গে 2 সন্তান মারা গেছে যেন তার। তবে তিনি চলে যাওয়ায় খুশিও হয়েছে, কাজ করতে অস্বস্তি বোধ করছিল। বাসটা যেখানে পড়েছিল সেখানে এসে দাঁড়ালো কিশোর। একটা পালকও নেই, মাংসের টুকরোও না। বিষ খেয়ে যদি মারা গিয়ে থাকে বাসটা, হয় অন্য কোথাও থেকে খেয়ে এসেছে, কিংবা ওটার খাওয়া শেষ হওয়ার পর এসে সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে যে খাইয়েছে। আশপাশের অনেকখানি জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আলো ফেলে দেখল কিশোর। খুব খারাপ। নিচের ঠোঁটে চিমটি কাটা শুরু হলো তার। কি খারাপ? জিজ্ঞেস করলো রবিন। শক্ত মাটি। এর চেয়ে বেশি কিছু বলার দরকার মনে করলো না আপাতত কিশোর। সময়ও নেই, কাজ
রয়েছে। রবিন, তুমি ওদিকের বনে ঢোকো, মুসা তুমি এদিকে, মাঝের জায়গাটায় আমি ঢুকছি, ঠিক আছে? তা আছে, মাথা কাত করল মুসা। কিন্তু কিশোর, একটা কথা বলবে? কি? খুঁজছো কি তুমি? পায়ের ছাপ। আবার মাটিতে আলো ফেলল কিশোর। পড়েনি, বেশ শক্ত মাটি। তবে দিন দুই আগে বৃষ্টি হয়েছে। বনের কোথাও কোথাও নরম মাটি আছে, ভিজে নরম হয়ে আছে। মিস কারমাইকেলের প্রতিবেশীদের কথা যা শুনলাম, মনে হয় না কেউ তার সঙ্গে আলাপ করতে আসে। তাই যদি কারো পায়ের ছাপ পাওয়া যায়, ধরে নিতে হবে সেটা খুনির। চমৎকার, অনেকটা টিটকারি সুরে বলল মুসা। যদি পেয়ে যাই তো কি করবে? প্লাস্টার কাস্ট করে ল্যাবরেটরিতে পাঠাবে? হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। এই সহজ কথাটাও বুঝছো না? বিলিংকির কথা ভুলে গেছো? ওর জুতো দেখনি কত বড়, তাছাড়া চোখা মাথা। এবার বুঝেছো? চোখা হলে তো বুঝলাম ব্লিঙ্কির কথা, বলল রবিন। আর যদি তা না হয়, কি বুঝবো? সেটা তখন ভাবা যাবে। সাপ দেখতে পেলে কি করব? মুসার প্রশ্ন। আলোর সংকেত দেবে, জ্বালবে নেভাবে, জ্বালবে নেভাবে। 3বার করে খানিক বিরতি দিয়ে আবার 3বার। যতক্ষণ জবাব না পাবে দিয়েই যাবে। 3জন 3 দিকে রওনা হয়ে গেল। সামান্য ঝুঁকে পা পা করে এগোচ্ছে কিশোর। বারবার লাইট ঘুরিয়ে দেখছে সামনে আর আশেপাশে। তার মনে হচ্ছে মাঝের দিকটা বেছে নিয়ে ঠিক করেনি, এদিকে সুবিধা হবে না। ছাপ পাওয়ার আশা নেই। ঘন ঝোপঝাড়, নুড়ি আর বালিতে ঢাকা সরু পথ। এখানে পায়ের ছাপ বসবে না। মুসার রবিন নিশ্চয় কিছু দেখতে পায়নি, পেলে সংকেত দিত। ফিরে যাবে কিনা ভাবছে কিশোর। এই সময় চোখে পড়ল ডানের ঝোপে কালো মতো কি যেন। থমকে গেল সে। স্থির দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। হঠাৎ করেই নড়ে উঠল, প্রায় দৌড়ে এসে বসে পড়ল ওটার কাছে। অন্ধকারে কাছেই কোথাও কর্কশ চিৎকারের নীরবতা ভাঙল একটা পেঁচা। কিশোরের মনোযোগ ছিন্ন করতে পারছে না বটে, কিন্তু পেছনে নড়াচড়ার শব্দটা ঢেকে দিল পাখির ডাক। হালকা খসখস শব্দটা বড় বেশি দেরিতে কানে এলো কিশোরের। গোড়ালিতে ভর করে বসা অবস্থায় পাই করে ঘুরল। সরে যাওয়ার চেষ্টা করলো, পারল না। তবে মাথাটা বাঁচল। শক্ত লাঠির আঘাত কান ছুঁয়ে শীষ কেটে এসে লাগলো কাঁধে। তীব্র বেদনার পরপরই মনে হলো অবশ হয়ে গেছে ডান হাত। আঙুলগুলো কোনো মতে ধরে রইল লাইটটা। একপাশে কাত হয়ে পড়ল সে। গড়ান দিয়ে চিত হলো। লাইটটা বুকের উপর ধরে লেন্সটা ফেরালো কোনাকুনি উপর দিকে। কালো ওয়েল স্কিন পরা একজন মানুষের মুখে পড়ল আলো। মুখ না বলে বলা যায় দাড়ির জঙ্গল। নাক দেখা যাচ্ছে, ঠোঁট অস্পষ্ট। চোখ দুটো এখন দেখা যায় না, কালো চশমায় ঢাকা। চোখে আলো পড়া স্থির হয়ে গেল লোকটা। পরক্ষণে ঘুরে এক দৌড়ে ঢুকে গেল পাশের ঘন জঙ্গলে। পিছনে আর চেষ্টা করল না কিশোর। উঠে দাঁড়ালো, শরীর কাঁপছে। বাঁ হাতে ডলতে শুরু করলো কাঁধ। শুরু হলো তীব্র ব্যথা। অবশ ভাবটা কেটে যাচ্ছে ধীরে ধীরে। লাইটের লেন্স একটা বিশেষ দিকে ফিরিয়ে হাত দিয়ে ঢাকলো, সরালো, আবার ঢাকলো, আবার সরালো। পরপর 3বার করলো এরকম। সারা এলো না। আবার একই রকম করলো, থামলো, আবার সংকেত দিল। সংকেতের জবাব দিল মুসা। ছুটে আসতে শুরু করলো। কিশোর, এই যে এখানে আমি। ঝোপের ওপাশ থেকে ঘুরে এসে দাঁড়ালো মুসা। একটু পরেই উল্টো দিক থেকে এসে পৌঁছলো রবিন। কাঁধ ডলেই চলেছে কিশোর। ব্যথা একটু কমছে মনে হচ্ছে। কি হয়েছে কিশোর? উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল রবিন। রিচার্ড হ্যারিস, বলল কিশোর। বেটা আমাকে লাঠি দিয়ে বাড়ি মেরেছে। কপাল ভালো মাথায় লাগেনি, তাহলে গেছিলাম। মুখে আলো করতেই চমকে গেল, ছুটে পালালো। ওই যে ওদিকে, হাত তুলে দেখালো। কোনো শব্দ শোনো নেই? দেখেছ ওকে? না, ঝোপঝাড় খুব বেশি। আর গেটের দিকে গিয়ে থাকলে আমার কাছ দিয়ে
যাওয়ার কথা না। পিছু দেব নাকি? বলল বটে মূসা, কিন্তু অন্ধকারে একটা বাজে লোককে অনুসরণের কথা ভাবতেই জানি কেমন লাগছে। তাছাড়া লোকটার হাতে রয়েছে মোটা লাঠি, অন্যের মাথায় বাড়ি মারার প্রবণতাও আছে। না, মোছার মতো একই কথা ভাবছে কিশোরও। একটা কিছু আছে এখানে, ও ব্যাটার জন্য দেখতে পারিনি ভালো মতো। আলো ফেললো ঝোপের কিনারে, কালো মতো বস্তুটার কাছে এসে বসলো আবার। তার পাশে বসলো রবিন আর মূসা। খাইছে, চেঁচিয়ে উঠল মূসা। এ যে দেখছি, এ যে দেখছি। হ্যাঁ, বলল কিশোর, ঠিকই দেখছো, মরা কবুতর। কবুতর না বলে বলা উচিত কবুতরের অবশিষ্ট। মাথা সহ শরীরের উপরের অংশ নেই, টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। বাকি রয়েছে লেজের কাছের অতি সামান্য চামড়া আর মাংস। পালকগুলো গেঁথে রয়েছে তাতে। একটা ডানার খানিকটা আর পা দুটোও আছে। হাত বাড়িয়ে একটা পা তুলে নিল কিশোর। গোড়ালিতে অ্যালুমিনিয়ামের পাতলা আংটা পরানো। নিজের লাইট মাটিতে রেখে রবিনের লাইটের আলোয় পা থেকে জিনিসটা খুলল সে। পাতলা মোড়কের ভেতর ছোট একটা ভাঁজ করা কাগজ। সাবধানে মোড়কের জোড়া ছুটিয়ে সোজা করল। ভেতরের কাগজ বের করে মেলল, সমান করল হাত দিয়ে ডলে। বকের মতো গলা বাড়িয়ে দুপাশ থেকে কাগজটার উপর ঝুঁকে এলো অন্য দুজন। হায় হায়, এটা কি ভাষা? বলে উঠল মূসা। চীনা নাকি? ছাপার অক্ষর হলে হয়তো বোঝা যেত, কিন্তু হাতে লেখা, তাই প্রথমে রবিনও চিনতে পারল না। চীনাই বোধ হয়, বিড়বিড় করলো সে। না না, জাপানি পাঠকও আছে, বই নিতে আসে। চিনি কয়েকজনকে। চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। কাগজটা যত্ন করে রেখে দিল পকেটে। তারপর ঝুঁকে আবার দেখতে লাগলো কবুতরের দেহাবশেষগুলো। দেখো দেখো, উত্তেজিত কণ্ঠে বলল সে। বাপাটা দেখো। মুছা আর রবিনও দেখল। যেই মেরেছে পাখিটাকে, কোনো কারণে পা দুটো নষ্ট করেনি। নিচের অংশ অক্ষত রয়েছে। বাঁ পায়ে 3টের জায়গায় রয়েছে 2টো আঙুল। 6। আজ মুক্ত নেই। সাইকেল চালাতে চালাতে আনমনে বিড়বিড় করল কিশোর। তার পাশে পাশে চলেছে রবিন আর মূসা। সকালবেলায় বেরিয়ে পড়েছিল ওরা। রবিনের পরিচিত একজন জাপানি ভদ্রলোকের বাড়ি গিয়েছিল। লাইব্রেরিতে বই নিতে আসেন তিনি প্রায়ই। তাকে দিয়ে মেসেজটা পড়িয়েছে, মর্ম উদ্ধার করেছে। 3টে শব্দ শুধু লেখা, আজ মুক্ত নেই। ভাবনার ঝড় বইছে গোয়েন্দা প্রধানের মাথায়। মুক্ত, কবুতর, মৃত দোয়েল, মৃত বাস পাখি আর রিচার্ড হ্যারিস। সার্ভিস ইয়ার্ডে পৌঁছে দেখা গেল উত্তেজিত হয়ে আছেন মেরি চাচি। ভারী ভারী অনেক মালপত্র নিয়ে এসেছেন রাশেদ চাচা। সেগুলো গোছাতে হিমশিম খেয়ে যাচ্ছে ইয়ার্ডের 2 বিশালদেহী কর্মচারী, 2 বাভারিয়ান ভাই, বরিশ ও রোভার। 3 কিশোরকে দেখে এগিয়ে এলেন মেরি চাচি। এই যে, তোরা এসেছিস, ভালোই হয়েছে। তো চাচার কাণ্ড দেখ কিশোর, কি সব নিয়ে এসেছে। বাঁকাচোরা এসব লোহার পাইপ দিয়ে হবেটা কি? বিক্রি হবে ওজন দরে ছাড়া। আর তাতে লাভ তো কিছু হবেই না, লোকসান যাবে প্রচুর। ভেবো না চাচি, লোকসান যাবে না, আশ্বাস দিল কিশোর। কোনো একটা উপায় হয়ে যাবে। অফিসের বাইরে ছায়ায় বসে পাইপ টানছিলেন রাশেদ পাশা। মুখ থেকে সরিয়ে খুক করে কাশলেন। মস্ত গোপের ডগায় আলতো মোচড় দিয়ে উঠে এলেন। বোঝা তুই কিশোর, আমি তো পারলাম না। তখন থেকে চেঁচামেচি করছে। কি করে বিক্রি হবে শুনি? কোমরে 2 হাত রেখে দাঁড়ালেন মেরি চাচি। হবে হবে। আবার পাইপ মুখে দিলেন রাশেদ পাশা। কিশোরের দিকে তাকালেন। ইচ্ছে বুদ্ধিটা বাতলে দিক কিশোর। হবে হবে তো বলছই শুধু, কি করে হবে? এই কিশোর, বলে দে না। ভাতিজার উপর গভীর আস্থা রাশেদ চাচার। তার স্থির বিশ্বাস আইনস্টাইন কিংবা নিউটনের চেয়ে কোনো অংশে কম যায় না কিশোর একটা উপায় বের করে ফেলবেই।
চাচি, তুমি খামোকা ভাবছ। বাজারে পাইপের যা দাম এখন, বলল কিশোর, ডবল দামে বিক্রি করতে পারবো। গত বছর পাইপ ঢালাইয়ের একটা বাতিল মেশিন এনেছিল না চাচা, যেটা পড়ে আছে এখনো? সেটা মেরামত করে নেব। তারপর জনা দুই ঢালাই মিস্ত্রিকে ভাড়া করে নিয়ে এলেই হবে। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। মেশিনটাও বিক্রি হবে, পাইপগুলো ডবল দর। হো হো হো, মুখ থেকে পাইপ খসে পড়ল রাশেদ পাশার। তোলার চেষ্টা করলেন না, হাততালি দিয়ে লাফিয়ে উঠলেন বাচ্চা ছেলের মতো। মেরি বেগম, এবার কি বলবে? আঞ্চলিক ভাষায়, আঞ্চলিক বাংলায় টেনে টেনে বললেন, কইছিলাম না আমাগো কিশোর থাকতে কোনো চিন্তা নাই। অয় মেয়েরা, খাড়ায়া খাড়ায়া কি দেখতাছ? তোলো তোলো, তুইল্লা রাখো পাইপগুলান। শেষ কথাগুলো দুই ব্যাভারিয়ান ভাইয়ের উদ্দেশ্যে বললেন, কিন্তু কিছুই বুঝল না ওরা। হা করে চেয়ে আছে রাশেদ পাশার মুখের দিকে। হাসি ছড়িয়ে পড়েছে মেরি চাচির সারা মুখে। কিশোর, আজ তোদের আমি ফ্রুট কেক খাওয়াবো। কেক না চাচি, আইসক্রিম। দুটোই বানাতে যাচ্ছি। হেলে দুলে আনন্দে আনন্দে প্রায় নাচতে নাচতে বাড়ির দিকে রওনা হলেন মেরি চাচি। পুরো 2 ঘন্টা লাগলো পাইপগুলো গোছগাছ করতে। কাজ শেষ করে হাত মুখ ধুয়ে খেয়ে ওয়ার্কশপে চলে এলো 3 গোয়েন্দা। 2 সুরঙ্গের মুখের ধাতব পাত ছড়িয়ে প্রথমে ঢুকলো কিশোর, তার পেছনে রবিন, সবশেষে মুসা। পাইপের অন্য মুখের ঢাকনা সরিয়ে টেলারের ভেতরে উকি দিল কিশোর। প্রথমেই তাকালো জবাব দেওয়া মেশিনটার দিকে। আলো জ্বলছে না, তার মানে কোনো ফোন আসেনি। হতাশ হলো, উঠে এসে বসলো নিজের চেয়ারে। পুরানো একটা রকিং চেয়ারে বসে ফাইলিং ক্যাবিনেটের ডয়ারে পা তুলে দিল মোসা। রবিন বসলো একটা টুলে, দেয়ালে পিঠ ঠেকিয়ে। চিরাচরিত নিয়মে আলোচনার সূত্রপাত করল কিশোর। মুক্তা, এই কেসের প্রধান রহস্য। কবুতর। খাঁচার ভেতরে বসা পায়রাটাকে দেখিয়ে বলল মোসা। 2 আঙুলে কবুতর, 3 আঙুলে কবুতর, জ্যান্ত কবুতর, মরা কবুতর। মুক্ত, আবার বলল কিশোর। মেসেজে লেখা আজ মুক্ত নেই। মিস করিন কারমাইকেলের মুক্তপিতি। তার একটা দোয়েল ছিল, যেটা মুক্ত এনে দিত। হীরা। মাথা ঝোঁকালো রবিন। নোট বই বের করছে পকেট থেকে। ঠোঁটে করে মুক্ত নিয়ে এলো। মিস কারমাইকেল বললেন, এই নিয়ে 3টে হলো। তারপর কেউ খুন করলো হীরাকে। চিন্তিত ভঙ্গিতে বলে চলল কিশোর। হতে পারে রিচার্ড হ্যারিস। তার গহনার দোকান আছে, মুক্ত বিক্রি করে। এই রহস্যের প্রধান বিষয়বস্তু যদি মুক্ত হয়, মাঝে মাঝে দুর্বোধ্য করে কথা বলা তার স্বভাব। আসলে মনে মনে না ভেবে জোরে জোরে ভাবে সে তখন, তাই এমন মনে হয় কথাগুলো। মুক্তই যদি আসল কথা হয়, তাহলে এর মাঝে কবুতর আসছে কি করে? কবুতর ডিম পারে, মুক্ত পারে না। যোগাযোগটা কোথায়? হয়তো পারে। সোনার ডিম পাড়া রাজহাঁসের কিচ্ছা পড়ানি? বাধা পেয়ে থেমে গেল মুসা। ফোন বেজে উঠেছে। লাইনের সঙ্গে যুক্ত স্পিকারের সুইচ অন করে দিয়ে রিসিভার তুলে নিল কিশোর। হ্যালো, 3 গোয়েন্দা। হ্যালো, কিশোর পাশা। পরিচিত কণ্ঠ, উদ্বিগ্ন। কিশোরকে চাই। বলছি। কিশোর। এক মুহূর্ত নীরবতা। থমকে গেছে বোধহয় লোকটা, কিংবা দ্বিধা করছে। আমাকে চিনতে পারছো? আমি আমি ওই যে 2 দিন আগে রেস্টুরেন্টে দেখা হয়েছিল। ভুলে বাক্সটা ফেলে গেছিলাম। পরে ফিরে গিয়ে ওয়েট্রেসকে জিজ্ঞেস করে জানলাম তোমরা নিয়ে গেছো। নানা ঝামেলায় আর খোঁজ নিতে পারিনি। মাউথপিসে হাত চাপা দিল কিশোর। ফিসফিস করে উত্তেজিত গলায় বলল, বিলিংকি। হ্যালো,
নার্ভাস মনে হচ্ছে ওপাশের লোকটাকে। হ্যালো, শুনছো? শুনছি, বলুন, জবাব দিল কিশোর। বাক্সটা নিয়ে এসেছি আমরা। ঠিকই বলেছে ওয়েটেস। দীর্ঘ আরেক মুহূর্ত নীরবতা। হ্যালো, আছে তো এখন তোমাদের কাছে আমার বাক্সটা? আছে। চারকোনা বাক্স, সিরিজ ক্লথে মোড়া, সেভাবেই আছে। আপনি ফিরে গেছেন দেখে নিয়ে এসেছিলাম। জানি ফোন করবেনি। খুব ভালো করেছো। স্বস্তির নিঃশ্বাস ফেলল ছেলেটা। তোমাদের একটা পুরস্কার পাওনা হয়েছে। বাক্সটা যদি নিয়ে আসো $50 পাবে। থ্যাংক ইউ। কোথায় আনবো? আমি জানি তুমি কোথায় থাকো। মানে অনুমান করেছি আর কি। রকি বিচ না? তাহলে ট্রাস্টি ব্যাংকের পার্কিং লটে সুবিধে বেশি। ঠিক আছে, কখন আসবো? আজ রাত 9টার দিকে। ঠিক আছে, তাহলে রাত 9টায় দেখা হচ্ছে। আবার নার্ভাস হয়ে পড়েছে লোকটা। কণ্ঠস্বরে সেটা স্পষ্ট। লাইন কেটে গেল। রিসিভার নামিয়ে রাখলো কিশোর। খাইছে, বলে উঠল মুসা। একটা কবুতরের জন্য $50? জবাব দিল না কিশোর। জোরে জোরে চিমটি কাটছে নিচের ঠোঁটে। গভীর ভাবনায় মগ্ন। চিজ ক্লোথটা রেখে দিয়েছি, বলতে বলতে ফাইলিং ক্যাবিনেট খুলল রবিন। টমকে ছোট খাঁচায় ভরে আবার মোড়াবে। পুরো 1 মিনিট কোনো কথা বলল না কিশোর, তারপর মাথা নাড়ল। বিলিংকির কথাগুলো পর্যালোচনা করে দেখি আগে। জোরে জোরে ভাবতে শুরু করলো সে। বলল, আমি জানি তুমি কোথায় থাকো। তারপরে শুধরে নিয়ে বলল, মানে অনুমান করেছে আর কি। রকি বিচ না? এটা জানা আর অনুমানের মধ্যে তফাৎটা কোথায়? আমাদের কার্ডে তো রয়েছে ফোন নম্বর, ঠিকানা জেনে নেওয়াটা কোনো ব্যাপারই না। দ্বিধা করেছে। তার মানে মিথ্যে কথা বলেছে। খুব ভালো মতোই জানতো আমরা কোথায় থাকি। অনুমান টনুমান কিচ্ছু না। তাহলে সেই কবুতর বদল করেছে, বলল রবিন। তাই তো মনে হয়। আমি মিছে কথা বলেছি জানে সে, কিন্তু চেপে গেছে। আবার সিজ ক্লথে মুড়ে যদি খাঁচাটা নিয়ে যাই, হাতে নিয়ে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ এবং $50 দেবে, মনে করিয়ে দিল মুসা। এবং ভাব দেখাবে খাঁচার ভেতরে আগের কবুতরটাই আছে। সেভাবেই নিয়ে চলে যাবে। তারপর আর কোনো দিন তার দেখা পাবো না আমরা। এই কেসের মহামূল্যবান একটি মাত্র সূত্র হাতছাড়া হয়ে যাবে। কি করতে বলো তাহলে? জিজ্ঞেস করলো রবিন। চূড়ান্ত কিছু একটা করতে হবে। না মরেই খাঁচা নিয়ে তার সামনে হাজির হব। তাকে আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দিতে বাধ্য করব। তোমার কি মনে হয় মুসা? মাথা চুলকালো সহকারী গোয়েন্দা। ঠিক আছে, যা ভালো বোঝো। $50 হারাতে রাজি নই আমি। মেলা টাকা। তবে একটা কথা ঠিকই বলেছ। এই রহস্যের সমাধান করতে চাইলে বিলিংকির মুখ খুলতে হবে আমাদের। আরও কিছুক্ষণ আলাপ আলোচনার পর বাড়ি রওনা হলো মুসা আর রবিন। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে। মা বাবা নিশ্চয় দুশ্চিন্তা করছেন। রাতে আবার বেরোনোর আগে তাদের সঙ্গে অন্তত একবার দেখা করে আসা দরকার। ইয়ারডে আর ফিরবে না। ট্রাস্টি ব্যাংকে পার্কিং লটে চলে যাবে যার যার মতো। 9টার মিনিট 10 আগে মিলিত হবে ওখানে। 8:30টায় টমকে ছোট খাঁচায় ভরে সাইকেলের ক্যারিয়ারে খাঁচাটা বেঁধে নিল কিশোর। শহরের দিকে রওনা হলো। ব্যাংকটা মেইন স্ট্রিটে, হ্যারিসের দোকান থেকে দূরে নয়। বিশাল সাদা বাড়িটার পেছনে পার্কিং লটে সাইকেল নিয়ে ঢুকে পড়ল কিশোর। ব্যাংক বন্ধ হয়ে গেছে। অল্প কয়েকটা গাড়ি আছে এখন লটে। পার্কিংয়ের জায়গাটাকে 3 দিক থেকে ঘিরে রেখেছে বিল্ডিং। আধো অন্ধকার সেখানে। দেয়াল ঘেঁষে সাইকেলটা রেখে আলো নিভিয়ে দিল কিশোর। কেরিয়ার থেকে খুলে নিল খাঁচা। চারপাশে তাকালো। অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 6-7টা গাড়ি।
কোনো মতেই প্রাণের সাড়া নেই, কোনোটাতেই প্রাণের সাড়া নেই। ঘড়ি দেখল সে, 9:45। আর 15 মিনিট পরে ব্লিঙ্কির আসার কথা। মুসা আর রবিন আসতে আর 5 মিনিট। পার্কিং লটের প্রবেশ মুখে ওদের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নিল সে। ওখানে আলো আছে যথেষ্ট, রাস্তার লাইটের আলো, বাবার আলো। এই ছেলে, থামো। পেছনের অন্ধকার ছায়া থেকে বলে উঠল কেউ। যা বলা হলো করল কিশোর। যেখানে ছিল সেখানেই অনড় হয়ে গেল। খাঁচাটা 2 হাতে পেটের সঙ্গে শক্ত করে চেপে ধরেছে। আস্তে করে ঘোরো, আদেশ হলো আবার। যতখানি আসতে পারল ঘুরল কিশোর। বিষণ্ণ ছায়া থেকে বেরিয়ে এলো লোকটা। সামনের দিকে বাড়িয়ে দিয়েছে ডান হাত, কিছু একটা ধরে রেখেছে। আধো অন্ধকারে চমকাচ্ছে জিনিসটা। আগ্নেয়াস্ত্রের ধাতব নল চিনতে কোনো অসুবিধা হলো না কিশোরের। চোখ সরাতে পারল না ওটার উপর থেকে। খাঁচাটা রাখো তোমার সামনে, মাটিতে, আদেশ দিল লোকটা। ঝুঁকে রাখলো কিশোর। আর একটু কাছে এলো লোকটা। কিশোরের দিক থেকে নল না সরিয়েই উবু হলো। পরীক্ষা করে নিশ্চিত হলো কবুতরটা রয়েছে খাঁচার ভেতরে। গুড, সোজা হলো লোকটা। চকিতের জন্য তার চেহারা স্পষ্ট দেখতে পেল কিশোর। উজ্জ্বল কালো ওয়েল স্কিন পরনে, চোখে কালো চশমা, মুখ ঢেকে আছে দাড়িগোঁফ। রিচার্ড হ্যারিস। ঘোরো, বলল লোকটা। উপর হয়ে শুয়ে পড়ো মাটিতে। লোকটার কণ্ঠস্বর অবাক করল কিশোরকে। নিচু পর্দা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যেন জোর করে বলছে। আমার চেয়ে কম ভয় পাচ্ছে না বেটা, ভাবল কিশোর, এবং সেটা লুকাতে চাইছে। শাসানোর ভঙ্গিতে নল নাড়ল লোকটা। আর দ্বিধা করল না কিশোর। যা বলা হলো করল। শুয়ে পড়ল। 2 হাত পেছনে, পিঠের ওপর তুলে আনো। তুলল কিশোর। কানে এলো ছেঁড়ার শব্দ। টেনে কাপড় ছেঁড়া হচ্ছে, নাকি রোল থেকে অ্যাডহেসিভ টেপ হ্যাসকা টান দিয়ে ছাড়াচ্ছে। মতো পরেই বুঝল কি জিনিস। টেপ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধা হলো তার হাত। দড়ি কিংবা কাপড়ের ফালির চেয়ে অনেক শক্ত বাঁধন। নড়ল না কিশোর। চকমকে নলের চেহারাটা মনের পর্দায় উজ্জ্বল। চুপচাপ সে অনুভব করল পাও বাঁধা হচ্ছে। শুনল চলে যাচ্ছে লোকটার পদশব্দ। পেছনে কোথাও গুঞ্জন তুলল গাড়ির ইঞ্জিন। হেডলাইট জ্বলল। হাত পা এমনভাবে বাঁধা, মাথা তুলতেও অসুবিধে হচ্ছে। তবু যতখানি পারল তুলল। সাবধানে ঘুরে তাকালো। চলতে শুরু করেছে গাড়ি। অন্ধকারে দেখা যাচ্ছে না গাড়ির বডি। চেনা না অচেনা বোঝা যাচ্ছে না। 20 গজ দূর দিয়ে চলে গেল গাড়ি। টায়ারের কর্কশ শব্দ তুলে মোড় নিয়ে নামলো রাস্তায়। অদৃশ্য হয়ে গেল। শুয়ে শুয়ে নিজেকে দোষারোপ করছে কিশোর। পার্কিং লটে ঢোকার আগে মুসার রবিনের জন্য অপেক্ষা করা উচিত ছিল। অন্ধকারে বোকার মতো ঢুকে পড়েছে একা একা। লোকটাকে সুযোগ দিয়েছে। গেটের দিক থেকে পায়ের শব্দ এগিয়ে আসছে। সাইকেলের লাইট দেখা গেল। মুসা, ডাকলো কিশোর। রবিন। দুপাশ থেকে কিশোরের উপর ঝুঁকে বসলো 2 সহকারী গোয়েন্দা। কবজি আর গোড়ালি থেকে টেপ তুলতে শুরু করলো। চরচর করে রোম ছিঁড়ে নিয়ে উঠে আসছে টেপ। জ্বালা করছে চামড়ায়। আহত জায়গায় ডলতে ডলতে জানালো কিশোর কি ঘটেছে। নরম শীষ দিয়ে উঠল মুসা। পিস্তল? তাই তো মনে হলো। উঠে দাঁড়ালো কিশোর। গুলি ভরা ছিল কিনা জিজ্ঞেস করিনি। যদি আমার উপরই প্রমাণ করে দেখাতে চায়। প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, তোমরা কিছু দেখেছ? মাথা ঝোঁকালো রবিন। গাড়ি দেখলাম একটা, কালো। ব্লিঙ্কিটটার মতোই মনে হলো। লাইসেন্স প্লেটে দেখলাম MOK লেখা। ঠিক ব্লিঙ্কির গাড়ির প্লেটে যে রকম লেখা ছিল, বলল কিশোর। যেটাতে করে চিনাক্স রেস্টুরেন্টে গিয়েছিল। যেটা নিশ্চিত নয়। তাই বাক্যটা শেষ করল না সে।
রিচার্ড হ্যারিসের অলংকারের দোকান থেকে বেরিয়ে সেদিন যে গাড়িটা দেখেছে সেটার কথাই বলতে যাচ্ছিল। লাইসেন্স প্লেটের নাম্বার পুরোটা পড়তে পারেনি, তবে শুরুতে এম লেখাটা দেখেছে বলে মনে পড়ছে। তো এখন কি করা? মুসা বলল। টমকে নিয়ে গেছে হ্যারিস। বিলিং কি? হ্যাঁ, মুসার মুখের কথা কেড়ে নিয়ে বলল রবিন। বিলিং কি এলে তাকে কি জবাব দেব? ঘড়ি দেখল কিশোর। 9টা বাজতে 2 মিনিট বাকি। কিছুই না, কারণ তার জন্য আর অপেক্ষাই করছি না আমরা। চলো কেটে পড়ি, যার যার বাড়ি চলে যাব। সকালে হেডকোয়ার্টারে আলোচনা হবে। সাইকেল নিয়ে তাড়াতাড়ি পার্কিং লট থেকে বেরিয়ে এলো 3 গোয়েন্দা। সে রাতে ভালো ঘুম হলো না কিশোরের। মনে ভাবনার বোঝা। টমকে হারিয়েছে ওরা। চূড়ান্ত কিছু একটা করা সম্ভব হয়নি বিলিংকির সঙ্গে। তাকে প্রশ্ন করা যায়নি। মিস কারমাইকেলকে বলার কিছু নেই। তাকে গিয়ে বলা যাবে না তার বন্ধু রিচার্ড হ্যারিস পাখিগুলোকে খুন করেছে। প্রমাণ করতে পারবে না সেটা। যদি মিস কারমাইকেল জিজ্ঞেস করেন, সাধারণ দুটো পাখিকে খুন করে রিচার্ডের লাভ কি? জবাব দিতে পারবে না কিশোর। জবাব তার নিজেরই জানা নেই। আর সত্যি কি রিচার্ডই খুন করেছে পাখিগুলোকে? এবারের কেসটায় বিশেষ সুবিধে করতে পারছে না 3 গোয়েন্দা। সূত্র একটা যাও ছিল হাতে, তাও খুইয়ে এসেছে। এখন একমাত্র ভরসা বিলিংকি। যদি সকালে ফোন করে কৈফিয়ত চায়, অর্থাৎ যদি সে যোগাযোগ করে, তাহলে তাকে কয়েকটা প্রশ্ন করা যেতে পারে। যদিও ফোন করার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। পার্কিং লটে অপেক্ষা করাই বোধহয় উচিত ছিল। চলে এসে ভুল করলাম না তো? মনে একগাদা প্রশ্ন নিয়ে ঘুম ভাঙল কিশোরের। যতগুলো প্রশ্ন মনে নিয়ে ঘুমিয়েছিল, একটারও জবাব মেলেনি। ইদানিং তার হয়েছে আরেক বিপদ। মেরি চাচির হঠাৎ করেই খেয়াল হয়েছে আজকাল খাওয়ার প্রতি কিশোরের বিশেষ আগ্রহ নেই। ফলে সকালে উঠেই গাদা গাদা গিলতে হয়। মেরি চাচি সামনে বসে থাকেন, ফাঁকি দেওয়ার উপায় নেই। কিশোরের ধারণা এতে তার চিন্তা শক্তি ব্যাহত হচ্ছে। ঘুম থেকে উঠেই দেখল কিশোর নাস্তা রেডি। টেবিলে বসে কাগজ পড়ছেন চাচি। কিশোরকে দেখে কাগজটা সরিয়ে রেখে প্লেট চামচ টানাটানি শুরু করলেন। ডিম, মাংস, মাখন, পনির, রুটি, আপেল আর 2 গ্লাস দুধ খাওয়ার পর মনে হলো কিশোরের আগামী 1 বছর আর কিছু খাওয়ার দরকার হবে না। এরপরও যখন কয়েকটা আঙুর মুখে দেওয়ার জন্য চাপাচাপি শুরু করলেন চাচি, রেগে গেল কিশোর। মুখের উপর বলে দিল, যদি এরকম করে তাহলে সোজা গিয়ে শুয়ে পড়বে বিছানায়। বাঁকাচোরা পাইপের ব্যাপারে কোনো সহযোগিতা করবে না। এত ভারী পেট নিয়ে না নড়তে পারে মানুষ, না কাজ করতে পারে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি হাত তুলে বললেন চাচি, এখন থাক। ঘণ্টা খানেক পরেই খাস। গটমট করে বাইরে বেরিয়ে এলো কিশোর। সোজা রওনা হলো ওয়ার্কশপে। ঢুকেই থমকে গেল। একটা বাক্সের উপর বেশ আরাম করে বসে আছে পাখিটা। তাকে দেখে চোখ ফিরিয়ে তাকালো। কাছে গিয়ে পাখিটাকে তুলে নিল কিশোর। ডানা আর লেজের চকচকে পালকগুলো দেখল। না, কোনো ভুল নেই। সাদা ফুটকিগুলো অবিকল এক। তাছাড়া পাখিটাও চিনতে পেরেছে তাকে, নইলে ধরা দিত না। টম ফিরে এসেছে।